রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি উত্তম স্যার তোমাদের সঙ্গে আজকের আলোচনায় রয়েছি। আজকের আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো ছাত্রছাত্রীর জন্য উপযুক্ত এবং যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের এবছরের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। প্রশ্নটা হচ্ছে তোমাদের যে পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক কি, বা লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক কি, সেই বিষয়ে আলোচনা করো। প্রশ্নটা তোমাদের আসতে পারে যে পার্লামেন্টের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, কিংবা বলতে পারে যে লোকসভা ও রাজ্যসভার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তো এই প্রশ্নটা যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করতে হবে সেটা হচ্ছে পার্লামেন্টের গঠনটা জানতে হবে। পার্লামেন্টের গঠনটা কিভাবে হচ্ছে, তবে তো আমরা সাংবিধানিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো পার্লামেন্টের গঠন যদি আমরা দেখি, তাহলে আমাদের একটা জিনিস ভালো করে জানতে হবে, পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত হয়। ভারতবর্ষের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। তাই ভারতবর্ষের পার্লামেন্টের যদি কক্ষ বলি আমরা, তাহলে বলবো যে পার্লামেন্ট দুটো কক্ষ নিয়ে গঠিত, উচ্চ কক্ষ রাজ্যসভা এবং নিম্ন কক্ষ লোকসভা। কিন্তু আমরা যখন পার্লামেন্টের গঠন বলবো, তখন আমাদের বলতে হবে পার্লামেন্ট গঠিত হয় উচ্চ কক্ষ রাজ্যসভা, নিম্ন কক্ষ লোকসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে। এটা হচ্ছে পার্লামেন্টের গঠন। এবার দেখো, এই পার্লামেন্টের যে দুটো কক্ষ নিয়ে গঠিত হচ্ছে, সেখানে উচ্চ কক্ষটা কি ধরনের এবং নিম্ন কক্ষ লোকসভার গঠন প্রকৃতি কি, সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে হবে যে পার্লামেন্টের উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা। এই রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের একটা স্থায়ী কক্ষ। এই রাজ্যসভা মোট 250 জন সদস্য নিয়ে গঠিত হয়। আমাদের মনে রাখতে হবে, রাজ্যসভা মোট 250 জন সদস্য নিয়ে গঠিত। তবে এই 250 জন সদস্যের মধ্য থেকে 238 জন সদস্য বিভিন্ন রাজ্য থেকে, যে আমাদের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে, সেই বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সদস্য থাকে 238 জন সদস্য, আর 12 জন সদস্য হন মনোনীত। এবার এই 238 জন যে সদস্য থাকছে বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, সেই 238 জন সদস্য কি হয়, প্রতিটা রাজ্যের যে জনসংখ্যা, টোটাল দেশের নিরিখে যে রাজ্যের যে জনসংখ্যা, তার একটা আনুপাতিক ভিত্তিতে এই রাজ্যের প্রত্যেকটা রাজ্যের যে সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়। সেই হিসাবে বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে যে রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 16 জন। আর টোটাল 12 জন যেটা থাকছে, 12 জন সদস্য মনোনীত হন। এই মনোনীত সদস্যরা কারা না, টোটাল আমাদের যে ভারতবর্ষ রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, এই রাজ্য থেকে বলতে হচ্ছে এখানে কিন্তু ওই যে নির্বাচিত সদস্য, তার যে সংখ্যাটা, সেই সংখ্যার সঙ্গে না, এই 12 জন সদস্য রাষ্ট্রপতির স্ববিবেচনার উপর নির্ভর করবে। রাষ্ট্রপতি আমাদের ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বিভিন্ন স্তরের যারা মানুষ রয়েছে, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা বা অন্যান্য সাহিত্য, বিজ্ঞান, এই যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়ে যারা পারদর্শী ব্যক্তি থাকে বা বিশেষ ব্যক্তিত্ব যারা থাকে, সেই বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি বা 12 জন ব্যক্তিকে রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করতে পারেন। এই মনোনীত এবং নির্বাচিত সদস্য, এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। কিন্তু রাজ্যসভাকে যেহেতু একটা স্থায়ী কক্ষ বলা হচ্ছে, পার্লামেন্টের একটা স্থায়ী কক্ষ, তাই এই রাজ্যসভাকে কিন্তু ভেঙে দেওয়া যায় না। মানে ভেঙে দেওয়া যায় না বলতে কি বোঝাচ্ছে না, রাজ্যসভার সকল সদস্যের কার্যকালের মেয়াদ একই সঙ্গে সমাপ্ত হয় না বা একই সঙ্গে শেষ হয় না। এক্ষেত্রে কি দেখা যায় না, রাজ্যসভায় যারা সদস্য রয়েছে, তার 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর তাদের কার্যকালের মেয়াদ শেষ হয়, অর্থাৎ তাদের কার্যকাল 6 বছর পূর্ণ হয় 1/3 সদস্যের, এবং সেই 1/3 সদস্যের পরিবর্তে সমপরিমাণ সদস্য আবার পুনরায় নির্বাচিত হন। অর্থাৎ
1/3 সদস্যের 6 বছর পরে কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে, আবার 1/3 সদস্য নির্বাচিত হচ্ছে, আবার দেখা গেল 2 বছর পরে আবার 1/3 সদস্যের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তাহলে এইভাবে পর্যায়ক্রমিক কার্যকালের মেয়াদ শেষ হয়, একই সঙ্গে সকল সদস্যের কার্যকালের মেয়াদ সমাপ্ত হয় না। তাই রাজ্যসভার একই সঙ্গে ভেঙে যায় না, এই কারণে রাজ্যসভাকে বলা হয় একটা স্থায়ী কক্ষ, এবং এর সদস্যদের কার্যকাল মেয়াদ হচ্ছে টোটাল 6 বছর। এবার আমরা দেখব যে পার্লামেন্টের যে নিম্ন কক্ষ রয়েছে অর্থাৎ লোকসভার গঠন প্রকৃতিটা কেমন। লোকসভা গঠন প্রকৃতি যদি আমরা বিশ্লেষণ করে দেখব, তাহলে দেখব লোকসভা একটা অস্থায়ী কক্ষ। পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। লোকসভা একটা অস্থায়ী কক্ষ। অস্থায়ী কক্ষ মানে কি না, পার্লামেন্টের উচ্চ কক্ষ যেমন রাজ্যসভাকে আমরা বললাম যে স্থায়ী কক্ষ, সেটা ভেঙে দেওয়া যায় না বা একই সঙ্গে সকল সদস্যের কার্যকালের মেয়াদ সমাপ্ত হয় না, কিন্তু লোকসভার ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। লোকসভার সকল সদস্যের কার্যকালের মেয়াদ একই সঙ্গে যেমন শুরু হয়, ঠিক একইভাবে সকল সদস্যের কার্যকালের মেয়াদ একই সঙ্গে সমাপ্ত হয়। তাই লোকসভা হচ্ছে একটা অস্থায়ী কক্ষ, এর কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। অর্থাৎ লোকসভার সদস্যরা একটা নির্দিষ্ট কার্যকালের ভিত্তিতে হচ্ছে নির্বাচিত হন, এবং সেই নির্বাচিত সময়ের অর্থাৎ কার্যকালের মেয়াদ পূর্ণ হলে তারা সকলে একসঙ্গে পদত্যাগ করেন বা লোকসভা ভেঙে যায়। এবার এই লোকসভার যারা জনগণ থাকে তারা লোকসভার যারা সদস্য থাকে তারা জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হন। অর্থাৎ যে সাধারণ নির্বাচন হয় সেই সাধারণ নির্বাচনের দ্বারা প্রত্যেকটা সদস্য নির্বাচিত হয়ে আসেন। এবার এখানে আমি একটা বিষয় বলে রাখি, রাজ্যসভার ক্ষেত্রে আমি এটা বলতে ভুলে গেছি। রাজ্যসভার সদস্যরা হচ্ছে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে আসে, অর্থাৎ তারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন না, তারা নির্বাচিত হন যে আমরা যারা জনগণের প্রতিনিধি হিসাবে যাদেরকে হচ্ছে আইনসভাতে পাঠাচ্ছি, রাজ্য আইনসভা, তারা পরোক্ষ ভোটদানের মাধ্যমে এই রাজ্যের প্রতিনিধি নির্বাচন করে থাকেন, রাজ্যসভার প্রতিনিধি নির্বাচন করে থাকেন। এছাড়া বিভিন্ন রাজ্যের যারা শিক্ষিত রয়েছে, বিশিষ্ট ব্যক্তি রয়েছে, তারা হচ্ছে নিজস্ব ভোটদানের মাধ্যমে নির্বাচিত করে থাকেন। সেই কারণে রাজ্যসভার যারা সদস্য তাদের নির্বাচন পদ্ধতিটাকে বলা হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি, আর লোকসভার সদস্য যারা থাকে তাদেরকে বলা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি। প্রত্যক্ষ কেন বলা হলো না, জনগণের ভোটে এরা সরাসরি নির্বাচিত হয়, সেই জন্য লোকসভার সদস্যদেরকে বলা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সদস্য। এবার বর্তমানে আমরা যদি লোকসভার সদস্য সংখ্যা দেখি, তাহলে লোকসভার বর্তমান সদস্য সংখ্যা 550 জন। এটা কিন্তু বিভিন্ন বইয়ে তোমরা পাবে 552 জন, কিন্তু এই 552 জন আগে ছিল। কারণ হচ্ছে ভারতীয় সংবিধানের রীতি অনুযায়ী ছিল যে 2 জন ইঙ্গ ভারতীয় সদস্য রাষ্ট্রপতি লোকসভাতে মনোনীত করতে পারতেন। যদি রাষ্ট্রপতি মনে করতেন যে লোকসভায় যথাযথ ইঙ্গ ভারতীয় সদস্য নেই বা ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার মতো কেউ নেই, তাহলে রাষ্ট্রপতি 2 জন ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে ব্যক্তিকে লোকসভায় মনোনীত করতে পারতেন। কিন্তু বর্তমানে অর্থাৎ 2020 সালের যে সংবিধান সংশোধন হয়েছে, সেই 2020 সালের 104তম সংবিধান মানে সংবিধানের হচ্ছে সংশোধনের মাধ্যমে, যেটা হচ্ছে 2019 সালে উত্থাপিত যে মানে আইন, সেই আইন অনুযায়ী 2020 সাল থেকে রাজ্য বিধানসভা এবং লোকসভাতে যে ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের মনোনয়নের রীতি ছিল, মানে লোকসভাতে 2 জন আর রাজ্য আইনসভাতে বা বিধানসভাতে 1 জন যে মনোনীত সদস্যের ব্যবস্থা, যেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানে ছিল, সেই রীতিটা 2020 সাল থেকে বাতিল করে দেওয়া হয় 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এই বিষয়টা তোমরা কিন্তু মনে রাখবে, 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের যে মনোনীত সদস্য, সেই ব্যবস্থাটা বন্ধ করা হয়। আলোচনা করব যে যেহেতু আমাদের প্রশ্নটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক কি, বা পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করা, তাই আমাদের এই পার্লামেন্টের
উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্কটা আলোচনা করতে গেলে আমাদের সাধারণত তিনটে বিষয়কে মনে রাখতে হবে। তিনটে বিষয়। প্রথমটা কি না, আমাদের দেখতে হবে যে কোন কোন বিষয়ে বা কোন কোন ক্ষেত্রে পার্লামেন্টে উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা সম ক্ষমতা ভোগ করে থাকে। পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা সম ক্ষমতা ভোগ করে থাকে বা সম ক্ষমতা ভোগের অধিকারী। আর দ্বিতীয় আমাদের দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার তুলনায় বেশি ক্ষমতা ভোগ করে থাকে, কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার তুলনায় অধিক ক্ষমতা ভোগ করে থাকে। আরেকটা 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে যে কোন কোন ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার তুলনায় বেশি ক্ষমতা ভোগ করে থাকে। তাহলে আমাদের তিনটে ক্ষেত্র কি না, আমাদের প্রথম আলোচনা করতে হবে যে কোন কোন ক্ষেত্রে উভয় কক্ষ সম ক্ষমতার অধিকারী। দ্বিতীয় আমাদের যে বিষয়টা আলোচনা করতে হবে যে কোন কোন ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার তুলনায় বেশি ক্ষমতাশালী, আবার কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার তুলনায় বেশি ক্ষমতাশালী। তাহলে চলো আমাদের প্রথম যে ক্ষেত্রটা আমরা সেটা আলোচনা করি যে লোকসভা এবং রাজ্যসভা অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষ কোন কোন বিষয়ে সম ক্ষমতা ভোগ করে থাকে। তাহলে এই বিষয়টা যদি আমরা আলোচনা করি তাহলে প্রথম আমাদের যে বিষয়টা আসবে যে সাধারণ বিল পাশের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা সম ক্ষমতা ভোগ করে থাকে সাধারণ বিল পাশের ক্ষেত্রে। সাধারণ বিল কথাটা বললাম এই কারণে মনে রাখবে, অর্থ বিল কিন্তু এখানে আসবে না। সেটা আমরা লোকসভা আলোচনা করতে গেলে বলবো যে অর্থ বিল ছাড়া বাকি যে বিলগুলো রয়েছে অর্থাৎ সাধারণ যে বিলগুলো রয়েছে সেই সাধারণ বিল পাশের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে। দ্বিতীয় যেটা সংবিধান সংশোধনের ক্ষেত্রে ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সংশোধন করা যায়। আমরা প্রত্যেকে জানি ভারতের সংবিধান সংশোধনের 3টে নিয়ম রয়েছে, 3টে পদ্ধতির মাধ্যমে ভারতের সংবিধান সংশোধন করা যায়। এই 3টে পদ্ধতি কি, একটা হচ্ছে সরল পদ্ধতি বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে যে সংবিধান সংশোধন, বিশেষ পদ্ধতি অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি জটিল পদ্ধতি, আরেকটা পদ্ধতি রয়েছে আংশিক জটিল পদ্ধতি। তাহলে 3টে পদ্ধতি, একটা সরল পদ্ধতি, একটা জটিল পদ্ধতি আর একটা আংশিক জটিল পদ্ধতি। এই 3টে পদ্ধতির মাধ্যমে ভারতের সংবিধান সংশোধন করা যায়। এবার এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি যে পার্লামেন্টের উভয় কক্ষের সম্মতি প্রয়োজন হয়। পার্লামেন্টের উভয় কক্ষের সম্মতি ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব হয় না। তাহলে আমরা দ্বিতীয় যে বিষয়টা পেলাম যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষ সম ক্ষমতার অধিকারী। 3 নম্বর যেটা সেটা আমরা এইভাবে আলোচনা করতে পারি নির্বাচন ও পদচ্যুতির ক্ষেত্রে। নির্বাচন ও পদচ্যুতির ক্ষেত্রে বলতে কি বুঝবো, কাদের কাদের নির্বাচন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন, বা আমরা এখানে বলতে পারি রাষ্ট্রপতির নির্বাচন ও পদচ্যুতি, উপরাষ্ট্রপতির নির্বাচন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, মুখ্য নির্বাচন কমিশনার, ক্যাগ এদের অপসারণের ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষ সম ক্ষমতা ভোগ করে থাকে। তাহলে কি হলো, রাষ্ট্রপতি নির্বাচন ও পদচ্যুতি, উপরাষ্ট্রপতির পদচ্যুতি, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুতি, মুখ্য নির্বাচন কমিশনারের পদচ্যুতি, ক্যাগের পদচ্যুতি। এই কটা ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষ সম ক্ষমতা ভোগ করে থাকে। তাহলে একটা বিষয় কিন্তু তোমরা মনে রাখবে, আমি এখানে কথাটা বললাম যে রাষ্ট্রপতির নির্বাচন এবং পদচ্যুতি উভয় ক্ষেত্রে পার্লামেন্ট সম ক্ষমতা ভোগ করে থাকে। কিন্তু আমরা যখন রাজ্যসভার ক্ষেত্রে বললাম, এই উপরাষ্ট্রপতির ক্ষেত্রে বললাম, তখন শুধু বললাম উপরাষ্ট্রপতির নির্বাচন, কারণ উপরাষ্ট্রপতি পদচ্যুত করার ক্ষমতা পার্লামেন্টের উভয় কক্ষের নেই। কারণ হচ্ছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন বা রাজ্যসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করে থাকেন। তাই উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকেন আমাদের রাজ্যসভা।
নেক্সট আমরা যেটা আলোচনা করতে পারি যে শাস্তি দানের ক্ষেত্রে। শাস্তি দানের ক্ষেত্রে কি না, পার্লামেন্টের অবমাননা করার জন্য বা পার্লামেন্টের যে রুলস অ্যান্ড প্রসিডিওর যেগুলো রয়েছে সেগুলো যদি কেউ অমান্য করে থাকে, সেখানে সেই সদস্যদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে উভয় পক্ষ সম ক্ষমতা ভোগ করে থাকে। এছাড়া হাইকোর্ট সংক্রান্ত, সেখানে হাইকোর্ট সংক্রান্ত কি না, কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে, আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেই কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো হাইকোর্ট স্থাপন বা তার পরিধি বৃদ্ধি, এই দুটো ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষ সম ক্ষমতা ভোগ করে থাকে। আর একটা অবস্থার অনুমোদন, জরুরি অবস্থা অনুমোদন ক্ষেত্রে কি না, আমরা জানি যে জরুরি অবস্থা জারি করে থাকেন কে, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সাধারণত 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, আর 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা। এই 3 ধরনের জরুরি অবস্থা জারি করে রাষ্ট্রপতি বিশেষ পরিস্থিতিতে সকল ক্ষমতা নিজের হাতে তুলে নিতে পারেন। এবার এই জরুরি অবস্থা যখন রাষ্ট্রপতি জারি করেন, সেই জরুরি অবস্থা জারি হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা অনুমোদন প্রয়োজন। আর এই অনুমোদনটা দিয়ে থাকে পার্লামেন্ট। এই পার্লামেন্টের জরুরি ক্ষমতা সংক্রান্ত বা জরুরি অবস্থা জারি হবে কিনা সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে অনুমোদন দেবে, সেই অনুমোদনের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে থাকে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে পার্লামেন্টের উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভা বেশি ক্ষমতা ভোগ করে থাকে বা রাজ্যসভা অধিক ক্ষমতার অধিকারী। সেক্ষেত্রে আমরা দেখব যে প্রথম যে বিষয়, রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে। ধরো দেখো, আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় রীতি অনুযায়ী ক্ষমতা বন্টন নীতি রয়েছে। এবার এই ক্ষমতা বন্টন নীতির ক্ষেত্রে সাধারণত আমরা দেখি 3টে তালিকার মাধ্যমে কেন্দ্রীয় এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টিত হয়েছে। সেখানে কি পাই, যে প্রথম পাই কেন্দ্রীয় তালিকা, যে তালিকাতে বর্তমানে রয়েছে 100টি বিষয়, মূল সংবিধানে ছিল 97টি বিষয়। তারপর রয়েছে রাজ্য তালিকা, রাজ্য তালিকাতে মূল সংবিধানে ছিল 61টি বিষয়, বর্তমানে হয়েছে 66টা বিষয়। আর একটা রয়েছে যুগ্ম তালিকা, যে তালিকাতে মূল সংবিধানে ছিল 47টা বিষয়, বর্তমানে হয়েছে 52টা বিষয়। এবার এই যে 3টে তালিকা রয়েছে, 3টে তালিকার ক্ষেত্রে আমরা জানি কেন্দ্রীয় তালিকা বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে কেন্দ্রের বা কেন্দ্রীয় সরকারের বা পার্লামেন্টের। রাজ্য তালিকাভুক্ত যে বিষয়গুলো রয়েছে, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতার অধিকারী বা শাসন করার অধিকারী হচ্ছে রাজ্য সরকারগুলি। আর যুগ্ম তালিকাতে উভয়ে সম ক্ষমতা ভোগ করে থাকে বা উভয়ের ক্ষমতা রয়েছে। এবার বিষয় হচ্ছে যে রাজ্য তালিকাভুক্ত যে বিষয়গুলো রয়েছে, সেই রাজ্য তালিকাভুক্ত বিষয়ের কোনো একটি বিষয়ে, রাজ্য তালিকাভুক্ত যে বর্তমানে 61টা বিষয় রয়েছে, মূল সংবিধানে ছিল 66টা, ওই 61টা বিষয়ের কোনো একটি বিষয়ে যদি কোনো আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয় বা জাতীয় স্বার্থে বলতে দেশের স্বার্থে যদি কোনো আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয় বা আইন প্রণয়নের প্রয়োজন হয়, তখন রাজ্যসভার 2/3 সংখ্যাগরিষ্ঠতায়, রাজ্যসভা উপস্থিত ও ভোটদানকারী যত সদস্য থাকবে তার 2/3 সংখ্যাগরিষ্ঠতায় ওই রাজ্য তালিকাভুক্ত উক্ত বিষয়, মানে যে বিষয়টা আইন প্রণয়ন করার প্রয়োজন পড়ছে, উক্ত বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব পার্লামেন্টের হাতে অর্পণ করতে পারে বা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে পারে। এই অর্পিত ক্ষমতা বলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত ওই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তাহলে এখানে কি হলো, আমরা কি বললাম যে রাজ্য তালিকার যেটা রয়েছে, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র রয়েছে রাজ্যসভার। এখানে কিন্তু লোকসভার বা পার্লামেন্টের কোনো ভূমিকা নেই। এখানে
রাজ্যসভার ভূমিকা রয়েছে। আর রাজ্যসভা কারা? রাজ্যসভায় যারা থাকে তারা হচ্ছে বিভিন্ন রাজ্যের যারা প্রতিনিধি, রাজ্যের হয়ে যারা প্রতিনিধিত্ব করে তারা থাকেন। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে লোকসভার তুলনায় রাজ্যসভা বেশি ক্ষমতা ভোগ করে থাকে, কারণ জাতীয় ক্ষেত্রে আইন প্রণয়ন করা বা দেশের জন্য আইন প্রণয়ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে রাজ্যসভা। এটা 249 নম্বর ধারা। নেক্সট যেটা বিষয়, যে সর্বভারতীয় চাকরির সৃষ্টির ক্ষেত্রে। সর্বভারতীয় চাকরির সৃষ্টির ক্ষেত্রে বলতে কি না, আমাদের সারা ভারতবর্ষের জন্য নতুন ধরনের কোনো চাকরির পদ সৃষ্টি করতে হবে, বা নতুন ধরনের কোনো একটা চাকরি দরকার পড়েছে, প্রয়োজন পড়েছে, এই ধরনের কোনো হচ্ছে নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে রাজ্যসভার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে যে কোন বিষয়ে নতুন কোনো চাকরির পদ তৈরি করার প্রয়োজনীয়তা রয়েছে কিনা, বা সারা ভারতবর্ষের জন্য কোনো বিশেষ চাকরির সৃষ্টি করার প্রয়োজন হবে কিনা, এই যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হচ্ছে রয়েছে রাজ্যসভার। এটা 312 নম্বর ধারা অনুযায়ী। আরেকটা হচ্ছে বিষয় যেটা আমরা উভয় পক্ষ সমক্ষমতার ক্ষেত্রে আলোচনা করছি না, উপরাষ্ট্রপতির পদচ্যুতির ক্ষেত্রে। উপরাষ্ট্রপতির পদচ্যুতির ক্ষেত্রে বলতে কি বোঝাচ্ছে না, উপরাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা, কিন্তু তিনি নির্বাচিত হয়ে যাওয়ার পর তিনি মূলত ভূমিকা পালন করে কোথায় না, রাজ্যসভার সভাপতি হিসাবে। তিনি দুটো ভূমিকা পালন করে, একটা হচ্ছে রাজ্যসভার সভাপতি হিসাবে, আর একটা রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদাধিকারী ব্যক্তি হিসাবে ভূমিকা পালন করে থাকেন। এবার সাধারণত তার ভূমিকাটা আমরা দেখি উপরাষ্ট্রপতি, যিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। এবার এই উপরাষ্ট্রপতিকে যদি কোনো কারণে পদচ্যুত করতে হয় বা তার ক্ষমতা থেকে সরাতে হয়, তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের তার জন্য একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে, সর্বসম্মতি কর্মের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর সেই উপরাষ্ট্রপতির পদচ্যুতির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে বা যাবতীয় বিষয়ে মতামত প্রদান করে থাকে রাজ্যসভার সদস্যরা। এখানে কিন্তু লোকসভার কোনো ভূমিকা নেই, যেহেতু তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ভূমিকা পালন করে, তাই এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে রাজ্যসভা। তাহলে এই তিনটে ক্ষেত্রে আমরা প্রথম কি বললাম, যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে, নতুন কোনো সর্বভারতীয় পদ সৃষ্টির ক্ষেত্রে বা চাকরির সৃষ্টির ক্ষেত্রে, আর উপরাষ্ট্রপতির পদচ্যুতির ক্ষেত্রে, এই তিনটে প্রধান ক্ষেত্র রয়েছে যেখানে রাজ্যসভা লোকসভার তুলনায় অধিক ক্ষমতা ভোগ করে থাকে। এবার আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে রাজ্যসভার তুলনায় লোকসভা বেশি ক্ষমতা ভোগ করে থাকে বা প্রাধান্য ভোগ করে থাকে। সেক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টা পাবো সেটা হচ্ছে অর্থ বিল পাশের ক্ষেত্রে। আমরা জানি আমাদের যে সংবিধান রয়েছে, সংবিধানে 110 নম্বর ধারায় অর্থ বিল পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা রয়েছে বা অর্থ বিল সম্পর্কে আলোচনা করা রয়েছে। এবার এই অর্থ বিল যেটা হচ্ছে আমরা আলোচনা করে থাকি বা অর্থ বিল যেটা রয়েছে, সেই অর্থ বিল একমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়। অর্থ বিলের বিষয়ে যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, তাহলে সেই বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র রয়েছে লোকসভার, কারণ অর্থ বিল একমাত্র উত্থাপিত হয় লোকসভাতে। লোকসভা ছাড়া রাজ্যসভাতে বা অন্য কোনো কক্ষে অর্থ বিল উত্থাপন করা যায় না। অর্থ বিল লোকসভাতে উত্থাপিত হয়, এবং কোন বিলটাকে আমরা অর্থ বিল বলবো, কোন বিলটাকে আমরা অর্থ বিল বলবো, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে একমাত্র লোকসভার স্পিকারের। লোকসভার স্পিকার একটা সার্টিফিকেট দেন, সেই সার্টিফিকেট অনুযায়ী নির্ধারিত হয় কোনো অর্থ বিষয়ক বিলকে আমরা অর্থ বিল বলতে পারি কিনা বা বলবো কিনা। অর্থাৎ যদি লোকসভার স্পিকার কোনো সার্টিফিকেট না দেন, তাহলে কোনো বিল অর্থ বিল হিসাবে বিবেচিত হবে না। এবার যদি অর্থ বিলের বিষয়ে আমরা দেখি, তাহলে অর্থ বিল লোকসভাতে গৃহীত হয়ে যাওয়ার পর রাজ্যসভার কাছে পাঠানো হয়, এবং রাজ্যসভা সাধারণত ওই বিল বিষয়ে কোনো বিতর্কিত আলোচনা বা বিলটার সংশোধন করতে পারে না, কেবলমাত্র বিলের বিষয়ের বা বিল বিষয়ে একটা সুপারিশ প্রদান করতে পারে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে, যদি রাজ্যসভা 14 দিনের মধ্যে ওই বিলের বিষয়ে কোনো যদি প্রস্তাব বা রিপোর্ট না পাঠায়, তাহলে রাজ্যসভার সম্মতি ছাড়া ওই বিলটা গৃহীত হয়ে যাবে। তাহলে
রাজ্যসভার ক্ষেত্রে কেবলমাত্র 14 দিনের সময় দেওয়া আছে। 14 দিনের মধ্যে রিপোর্ট জানাতে হয়। যদি 14 দিনের মধ্যে মতামত না জানায় তাহলে রাজ্যসভার সম্মতি ছাড়া বিলটা গৃহীত হয়ে যাবে পার্লামেন্টে। এরপরে কি যৌথ অধিবেশনের ক্ষেত্রে, যৌথ অধিবেশনে বিল পাশের ক্ষেত্রে, দেখো যৌথ অধিবেশনে বিল পাশের ক্ষেত্রে কি না, আমরা জানি যদি কোনো সাধারণ বিল পাশ করতে গিয়ে বা সাধারণ বিল পাশের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে বা যদি সাধারণ বিল পাশের ক্ষেত্রে কোনো বিতর্ক তৈরি হয় বা কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে রাষ্ট্রপতি কি করে না উভয় কক্ষের একটা যৌথ অধিবেশন আহ্বান করেন, উভয় কক্ষের একটা যৌথ অধিবেশন ডাকেন। সেই যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি কিন্তু ডাকছে, অধিবেশনটা আহ্বান করছে, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সেই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন না, সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। এবং এই যৌথ অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয় বা ওই বিল যে কি সিদ্ধান্ত হবে বা বিলটা গৃহীত হবে কি বাতিল হয়ে যাবে সে বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকে সাধারণত আমরা দেখি যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা সংখ্যাগরিষ্ঠের সমর্থনের ভিত্তিতে। এবার আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে লোকসভার সদস্য সংখ্যার তুলনায় রাজ্যসভার সদস্য সংখ্যা অনেক কম, কারণ লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 550, রাজ্যসভার সেখানে সর্বোচ্চ সদস্য সংখ্যা 250, মানে অর্ধেক প্রায়। তাহলে এই যে যদি মানে সাধারণ বিলের বিষয়ে যদি বিতর্কিত মতবাদ তৈরি হয়, বিতর্ক তৈরি হয়, সেখানে যখন মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা সমর্থনের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে আমরা দেখব যে রাজ্যসভার তুলনায় লোকসভার যেহেতু সমর্থন বেশি থাকে, লোকসভার হচ্ছে ভোটও বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবে কি লোকসভার সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে সেই বিলটা সমর্থনে রূপান্তরিত বা সেই সিদ্ধান্তটা লোকসভার যেটা মতামত গ্রহণ করে থাকে বা যেটা বলতে চায় সেই সিদ্ধান্তটা কার্যকরী হয়ে থাকে। এরপর আমরা কি জরুরি অবস্থা প্রত্যাহারের ক্ষেত্রে, মানে আমরা আগেরটা ক্ষেত্রে দেখেছি জরুরি অবস্থা অনুমোদনের ক্ষেত্রে, এবার আমরা এখানে পাচ্ছি জরুরি অবস্থা প্রত্যাহারের ক্ষেত্রে। কারণ জরুরি অবস্থা যেটা জারি হয়েছে সারা দেশব্যাপী সেই জরুরি অবস্থাটাকে প্রত্যাহার করা হবে কিনা বা সেই জরুরি অবস্থা কতদিন চলতে পারে এই বিষয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্তও কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়। তাহলে সেখানেও আমরা দেখি যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যেহেতু বেশি থাকে তাই লোকসভা এখানে লোকসভার মতামতটা বেশি থাকে বা লোকসভার মতামতের অনুযায়ী এখানে সিদ্ধান্ত গৃহীত হয়। এখানে আমাদের সংবিধানের 44তম সংশোধন অনুযায়ী বলা হয়েছে যে এই জরুরি অবস্থা প্রত্যাহারের ক্ষেত্রে রাষ্ট্রপতির লোকসভার অনুমোদন নিতে বাধ্য, রাষ্ট্রপতির লোকসভার অনুমোদন নিতে বাধ্য। তাহলে দেখো যখন অনুমোদন নিতে বাধ্য হচ্ছে তাহলে এখানে হচ্ছে লোকসভার প্রাধান্যটা বেশি। এরপর আমরা যদি দেখি মন্ত্রিসভার দায়িত্বশীলতা, মন্ত্রিসভার দায়িত্বশীলতা আমরা জানি মন্ত্রিসভার যে দায়িত্বশীলতা থাকে সেখানে প্রত্যেকটা মন্ত্রী যেমন হচ্ছে তার নিজ দপ্তরের কাছে দায়িত্বশীল থাকে, ব্যক্তিগতভাবে দায়িত্বশীল থাকে, ঠিক একইভাবে যে মন্ত্রিসভা লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। ব্যক্তিগত দায়িত্বশীলতা, যৌথ দায়িত্বশীলতা, আমরা এই দায়িত্বশীলতা সম্পর্কে জানি। সেখানে কি হয় না, যেহেতু লোকসভার যারা নির্বাচিত সদস্য থাকেন তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, তাহলে জনগণের যখন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন তাই জনগণের কাছে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বা তারা ভোটে জিতে বা সরকারের ক্ষমতা দখল করলে বা ক্ষমতায় আসলে তারা কি কি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে, কোন কোন বিষয়ে আইন প্রণয়ন করবে, জনগণের কাছে তাদের কি কাজকর্ম করতে হয় সমস্ত কিছু তারা একটা প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তেহারে বা নির্বাচনী প্রচারে তারা জনগণের উদ্দেশ্যে বলে থাকে। এবার যখন তারা ক্ষমতায় আসে বা সরকার গঠন করে তখন তাদের কাজ হয় এই যে নির্বাচনী প্রতিশ্রুতি তারা দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করা। এবার এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, কিন্তু জনগণের কাছে তো সরাসরিভাবে গিয়ে তারা দায়বদ্ধ হতে পারে না। তাই তারা যে সমস্ত কাজকর্ম করে থাকেন বা তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে থাকেন বা তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সেই সকল ক্ষেত্রে তাদের জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হয়। আর এখানে পার্লামেন্টের একমাত্র কক্ষ হচ্ছে জনগণের কক্ষ হিসেবে বিবেচিত হয় লোকসভা বা নিম্ন কক্ষটা। তাই এই নিম্ন কক্ষ বা পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভার কাছে মন্ত্রিসভাকে দায়বদ্ধ থাকতে হয়। তাই মন্ত্রিসভার যাবতীয় কাজকর্মের জন্য বা মন্ত্রিসভা যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে, যে আইন প্রণয়ন করে থাকবে, যা কিছু করে থাকবে
সকল বিষয়ে তাদেরকে এই লোকসভার কাছে জবাবদিহি করতে হয়। এই লোকসভার কাছে জবাবদিহির ফলে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় বা জনগণের যদি আস্থা ভোটে লোকসভার আস্থা ভোটে তারা যদি পরাজিত হয়, তাহলে সকল মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। তাহলে এই যে বিষয়টা, এটাকে আমরা কি বলি, যৌথ দায়িত্বশীলতা। আর এই যৌথ দায়িত্বশীলতা থাকে কি না মন্ত্রিসভার লোকসভার কাছে, ঠিক আছে। যেহেতু এই মন্ত্রিসভা লোকসভার কাছে দায়িত্বশীল থাকে, তাহলে এক্ষেত্রেও লোকসভার প্রাধান্য বেশি। তাহলে আমরা এই দিকগুলো থেকে আমরা বলতে পারি যে লোকসভারও কিছু কিছু ক্ষেত্রে বেশি প্রাধান্য ভোগ করে থাকে। এবার আমরা যদি সার্বিক বিচারে বলে থাকি যে আমরা তো তিনটে দিক থেকে দেখলাম, যে সমক্ষমতা দেখলাম, রাজ্যসভার বিশেষ ক্ষমতা দেখলাম, আবার লোকসভার বিশেষ ক্ষমতা বা অধিক ক্ষমতা দেখলাম। তাহলে আমরা যদি সার্বিক সিদ্ধান্তে আসতে হয়, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী থাকেন এবং লোকসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রী ভূমিকা পালন করে থাকেন, এবং তিনি কি করেন না দেশের প্রকৃত শাসক প্রধানের ভূমিকা পালন করে, তার মধ্যস্থতায় যাবতীয় নীতি নির্ধারণ থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম এবং সরকারের সাফল্য ব্যর্থতা বা দেশের সাফল্য ব্যর্থতা সবকিছু প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার উপর নির্ভরশীল। আর সেই প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা লোকসভার কাছে থাকে। তাই পার্লামেন্টের যাবতীয় কাজকর্ম ক্ষেত্রে বা পার্লামেন্টের যাবতীয় ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে লোকসভার একটু অধিক ক্ষমতা ভোগ করে থাকে বা লোকসভার প্রাধান্য বেশি থাকে। এই কয়েকটা ক্ষেত্র ছাড়া, মানে রাজ্যসভার যে কয়েকটা ক্ষেত্র আমরা উল্লেখ করলাম, এই বিশেষ কয়েকটা ক্ষেত্র ছাড়া বাকি সকল ক্ষেত্রে সাধারণত লোকসভা রাজ্যসভার তুলনায় অধিক ক্ষমতা ভোগ করে থাকে। তাই সার্বিক বিচারে আমরা সিদ্ধান্তমূলক আলোচনায় বলতে পারি যে ভারতবর্ষের পার্লামেন্টের উভয় কক্ষ যতই সমক্ষমতা সম্পন্ন হোক না কেন, বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখব যে পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভার তুলনায় নিম্ন কক্ষ লোকসভা অধিক ক্ষমতা এবং প্রাধান্য ভোগ করে থাকে। তো আজকের এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে এবং তোমরা শেয়ার করে দিও, এবং যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় বা যদি অন্য কোনো টপিক আলোচনা চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।